নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি দেবী ভগবতী মহামায়া, তার চরণে প্রণাম জানাই। ওং কামাক্ষে বরদে দেবী নীল পর্বতবাসে তং দেবী জগন্মাত্র মহামুদ্রে নমস্তুতে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মা কামাখ্যা দেবীর নামকরণ অনুষ্ঠান শুরু করেছি কেন। সেই কিসের তিথি, কিসের বার? অম্বুবাচী ৭ই আষাঢ়। আমাদের একটা গত হয়ে গেছে, অর্থাৎ ভারতবর্ষের যত মন্দির আছে তার মধ্যে একমাত্র আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বতে দেবীর কোনো বিগ্রহ নেই। এখানে ব্রহ্মময়ী শিলারূপে দেবী এক একটা রূপে অবস্থান করছে এবং রহস্যে ঘেরা এক মন্দির হলো কামরূপ কামাখ্যা। এর মধ্যে রয়েছে বিশাল রহস্য। সেই জন্য আষাঢ় মাসের এই যে দিন কটা, এই যে মা কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা, দূর দূর প্রান্ত থেকে বিভিন্ন সাধক, অঘরী, সমস্ত এরা এসে হাজির হয়ে যায় এখানে। এই দিনটা মোক্ষ লাভের আশায়, এই দিনে মার কাছে আমাদের চাওয়া পাওয়া। তিনি হচ্ছে প্রকৃতি স্বরূপা দেবী ভগবতী মহামায়া। তাহলে মার কাছে চাইব না তো কার কাছে আমরা চাইব বলুন তো? এই কথা মাথায় রেখেই এই সময় বিশেষ তন্ত্রক্রিয়া করা হয় এবং তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হলো এই কামরূপ কামাখ্যা। কামাখ্যা শব্দের অর্থ হলো কামনা পূরণের স্থান। আমাদের আশা আকাঙ্ক্ষা, জীবনে যত কিছু থাকে সব কিছু পরিপূর্ণ করে দেন এই মহামায়া। এখানে 10টা দেবী মন্দির আছে। প্রথম আছে কামাখ্যা মন্দির, সেই যে গর্ভগৃহ এবং গুহার মধ্যে সেখানে একটা অন্ধকার প্রদীপ জ্বলছে। 51 পীঠ, অর্থাৎ দক্ষ রাজা যে যজ্ঞ করেছিলেন, শিবহীন যজ্ঞ, মহাদেবকে বাদ দিয়ে কোনো যজ্ঞ হয় না। আর স্বামী নিন্দা সহ্য করতে না পেরে দেবী মূর্ছা যান বা প্রাণ ত্যাগ করেন। দেবী, এগুলো সমস্ত আমরা লৌকিকতার বিচারে, কিন্তু অলৌকিক ভাবে দিব্য দৃষ্টি, অর্থাৎ দিব্যভাবে আবির্ভূত হন দেবী। দেবীর জন্ম নেই, তিনি হচ্ছে অজনী সম্ভবা। আসছি সে প্রসঙ্গে। আজিয়া থাকবে মা কামাখ্যা দেবীর মহা অম্বুবাচী যাত্রা। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? তারকেশ্বর থেকে। কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে একটু জানবো। দেখা হয় আমার অনুষ্ঠান। হ্যাঁ, আপনারা দেখেন, আপনি ফিজে করেন, সেগুলো এখন বাহ ভাই, নতি ভাই, নতি ভাই, আমরা দুজনে দেখি, আমরা স্বামী স্ত্রী। বাহ, স্বামী স্ত্রী দুজন, এটাই তো আমার বড় প্রাপ্তি। আজকে পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, ঘরে ঘরে মানুষ আজকে তন্ত্র শক্তি অনুষ্ঠানটা দেখে। আচ্ছা, আজকে জানবে তোমার সম্পর্কে, তাই তো? জন্ম তারিখ, তোমার জন্ম তারিখটা বলো বাবা। 2রা জানুয়ারি 1969। 2রা জানুয়ারি 1969। আচ্ছা, সময়টা বলবে? রাত্রি 11টা। হুগলি। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলি। হুগলি জেলা। জন্মবার কি বৃহস্পতিবার? আচ্ছা, মিথুন রাশি, কন্যা লগ্ন। ঠিক আছে, মিথুন রাশি কন্যা লগ্ন হচ্ছে, তুমি হচ্ছে বুধের জাতক। বুধ, অর্থাৎ এখানে বুধ হচ্ছে তোমার
রাশি অধিপতি লগ্ন অধিপতি। তাহলে বুধ যদি তোমার জন্মকালীন অশুভ জায়গায় অবস্থান করে, তাহলে দেখো তোমার বুধের অবস্থান হেতু তুমি ভাবে মাঝে মধ্যে মানসিকভাবে বিপর্যয় হয়ে যায়, মানসিকভাবে সমস্যার মধ্যে পড়ে যাও। বর্তমান সময়টা তোমার অর্থনৈতিকভাবে ভালো চলছে না, তাই তো? একটু না রেসপন্স করো, আমার কথার সঙ্গে হ্যাঁ বলতে হবে তার কোনো মানে নেই। আমি বলছি একটু অর্থনৈতিকভাবে সমস্যা চলছে এই বছর দেড়েক ধরে, দেখো তো অর্থ আসছে, আমি ওটার কথা বলিনি। আমি বলছি যা অর্থ আসছে তার বেশিরভাগটা বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছো না। আচ্ছা, এবার দেখো বাড়িঘর করতে গেলে মঙ্গল গ্রহকে বলা হয় ভূমিপুত্র। ভূমিপুত্র হচ্ছে মঙ্গল, তাহলে বাড়ি করতে গেলে মঙ্গলের একটা বিশাল ভূমিকা আছে। তাহলে তোমার রাশিচক্রে মঙ্গলের যে অবস্থান, এখানে কোথায় মঙ্গল রয়েছে? দ্বিতীয়ায়। মঙ্গল এখানে দ্বিতীয়ায় অবস্থান করছে। কেমন? শুধু তাই নয়, মঙ্গল এখানে রাহু দ্বারা পীড়িত। যার দরুন তুমি দেখো বাড়িঘর করতে চাইছো, অনেকটা সময় চলে যাচ্ছে, অনেকদিন ধরেই তুমি ভাবছো যে একটা বাড়িটা করব, বাড়িটা সাজাবো, একটা মাথা গোজার জন্য ছাদটাকে দেব, ইত্যাদি ইত্যাদি নানা চিন্তা তোমার মাথার মধ্যে ঘুরছে, কিন্তু কোথাও গিয়ে সেটা বিলম্ব হচ্ছে বা দেরি হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাটাকে আমার ঠিক রাখতে হবে। তা তোমার এইবার এই যে মঙ্গল সরছে, মঙ্গল কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে আসছে, এইবার তোমার সেই সুযোগটা আসতে চলেছে, হবে তোমার বাড়ি ঘরদোর হবে। এবং কারণ মঙ্গল তোমার খারাপ নয়, দ্বিতীয়ায় মঙ্গল লগ্ন সাপেক্ষে, তৃতীয় পতি অষ্টমপতি দ্বিতীয়ায় মঙ্গল, এখানে সাতী রাহু নক্ষত্র। কারণ মঙ্গল যখন রাহু নক্ষত্র পায়, রাহু কারণ কলিযুগের রাজা হচ্ছে রাহু, বুঝলে? এবার বলো কি বলছো? না বলার কি আছে, আমি তো এটা আমার অভিজ্ঞতা। আমি তো তোমার জন্মছকটা এক ঝলক দেখেছি, এক ঝলক দেখে জন্ম তারিখটা আমি তোমাকে বলছি, জাস্ট এক ঝলক দেখেছি। আমি অনলাইনে, তুমি তোমাকে তারকেশ্বর থেকে এত দূর ছুটে আসতে হবে না, অনলাইনে আমার ফোন নাম্বার দুখানা রেখে দাও, মোবাইল নাম্বারটা, কারণ আমার অনুষ্ঠান হয়ে গেলে এই নাম্বারটা পাবে না। 98742449, দেখো বুকিং বলে লেখা, নিচে দেখো বুকিং, দেখতে পাচ্ছ? দুখানা মোবাইল নাম্বার রেখে দাও, আমার সঙ্গে সরাসরি অনুষ্ঠানের পর যোগাযোগ করে নিও, এবং কি কি করতে হবে তার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমি দিয়ে দেব। সেইভাবে তুমি চলো, তোমার আগামী দিন ভালো হবে, বাধা বিঘ্ন দূর হবে, তোমার সর্বদিক থেকে সুফল লাভ হবে। ভালো থেকো। আজকেই এই জ্যোতিষ নিয়ে আমি একই ফোন নাম্বার, একই জায়গায় দীর্ঘদিন, কত বাবাজি এলো আর গেল, কত মিথ্যে প্রতিশ্রুতির বন্যা বয়ে দিল। আমার লাগে না, মিথ্যা প্রতিশ্রুতি নয়, একদম মানে জ্যোতিষটাকে পূর্ণাঙ্গভাবে আলোচনার সাপেক্ষে গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমার কাজ করা, সেই নিরিখে আমার পথ চলা, সেই নিরিখে আমার পথ চলা, বুঝতে পারলাম? তাহলে এই জায়গাটাকে আমি একদিনে হয়নি, এই দুটো হাত দিয়ে এই মা কামাখ্যা দেবী লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমি তো উপলক্ষ মাত্র, তার করুণা, তার কৃপায় আজকে এই জায়গাটা আমি পৌঁছেছি। অবশ্যই আপনাদের সহযোগিতা পেয়েছি, দীর্ঘদিন সহযোগিতা না পেলে থাকতে পারতাম না। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি ধানবাদ থেকে বলছি। ধানবাদ, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমাদের জানবো আমার দিদির নাম। হ্যালো, হ্যাঁ, দিদির নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে বর্ষিতা রায়। জন্ম তারিখ বলো। তারিখ 1/6/1999। সময় বলো। সময় সন্ধ্যে 7টা।
হ্যালো। জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ আচ্ছা, রাশি হচ্ছে ধনু রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, ধনু রাশির এখন শনির ঢাইয়া চলছে। ধনু রাশি আর এদিকে সিংহ রাশির, এই দুটো রাশির শনির ঢাইয়া চলছে। ঢাইয়া মানেই খারাপ, ঢাইয়া মানেই মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে, ঢাইয়া মানে আমি কিছু করতে পারবো না, এমনটা নয়। জন্মকালীন শনিদেবের অবস্থান কোথায় সেটা বিচার্য বিষয়। তার উপর নির্ভর করছে যে জন্মকালীন শনিদেব কোথায় রয়েছে। বুঝতে পারছি হ্যাঁ যে জন্মকালীন শনিদেব কোথায় রয়েছে। কোথায় আছে? হ্যাঁ, তাহলে জন্মকালীন শনি কোথায় রয়েছে? মেষের ঘরে। আচ্ছা তাহলে মেষের ঘরে শনিদেব, হ্যাঁ, তাহলে সেই শনি অবশ্যই অশুভ ফল দেবে। অগ্নি রাশিতে যদি শনিদেব থাকে, আমি বলি তিনটে ঘর, একটা যে মেষ, সিংহ আর ধনু, তিনটে ঘরে শনিদেব থাকলে তার জীবনে দুর্গতি পিছু ছাড়ে না। তা তোমার এই যে মেয়ের ক্ষেত্রে বলি, দুটো প্রশ্ন, একটা কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বর্তমানে কিছু করছে? না কিছু করে না, এমএ এমএ পাশ করে গেছে, হ্যাঁ এবার চাকরির চেষ্টা করতে বলো। কিন্তু চাকরি করতে গেলে শনিদেবকে একটু চাঙ্গা করা দরকার আছে। শনিদেব কিন্তু ওর ফেভারে নেই, কারণ কর্ম করতে গেলে কর্মকারক গ্রহ হলো শনিদেব। কর্মকারক গ্রহ হলো শনিদেব। কোন লাইনে গেলে ও চাকরিটা পারে, মানে পড়াশোনা করতে কি বলছে? এমএ পড়েছে, কোন পরীক্ষা দিবে ও চাকরি করলো? কোন লাইনে গেলে হবে? দেখো, ওর এখানে বৃহস্পতিটা খুব ভালো রয়েছে এবং বৃহস্পতি শনি কানেক্ট, কিন্তু ওর কর্মপতি কে জানো? রবি। রবি রয়েছে, ওর জ্যৈষ্ঠ মাসে জন্ম। বুধাদি, ওর এখানে দেখতে পাচ্ছি যেটা, এই যে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় না, সেটাতে যদি যেতে পারে ভালো হয়। মানে সরকারি চাকরি মানে কি? দেখো, আজকের ডেটে সরকারি চাকরির ক্ষেত্রেও আগে আমরা বলে দিতাম স্পেসিফিক করে যে ব্যাংকিং সেক্টরে যাবে, কি রেলওয়েতে যাবে, কি ইরিগেশনে যাবে, বা এগ্রিকালচারে যাবে। কিন্তু আজকের ডেটে যেটা পাবে সেটা, কারণ সরকারি চাকরির ডিমান্ড অত্যন্ত পরিমাণে বেশি, হ্যাঁ সেই অনুপাতে, হ্যাঁ, সাপ্লাই কম, কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নির্ভর করে। মানে তাহলে ঠিক আছে, আচ্ছা, ওর শরীরটা মাঝে মধ্যে খারাপ করে। হ্যাঁ শরীর খারাপ করে মানে ওর কি হয়েছে? আচ্ছা, ওর কিন্তু গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, হ্যাঁ এটা কিন্তু ওর, হ্যাঁ, এইটা কিন্তু রয়েছে। মানে পেটেরই একটা মানে বাচ্চাটা হয়েছিল সিজার করে, তারপর থেকে ওর না খুব গানো- ইয়েস, কারণ একটার পর একটা কিন্তু সমস্যা চলছে। দেখো, হ্যাঁ বাচ্চাটা যখন সিজার করে হয়েছে তারপর থেকে শরীরে কিছু না কিছু ট্রাবল দেখা দিচ্ছে। হ্যাঁ আগামী 3 বছর তুমি নোট করে রেখে দাও, যদি এর সঠিক গ্রহ সংস্কার না করাও, তাহলে এইটা আগামী 3 বছর কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। মানে ওর শরীরটা মানে আপনার কাছে যেতে হবে, মানে যে আসতে হবে না, তুমি ধানবাদ থেকে আমাকে ফোনের মাধ্যমে কথা বলো, ভিডিও কলিং এ কথা বলো, আমি আসতে পারো। আমার মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 1টা অবধি খোলা থাকে, আবার সন্ধ্যে 6টা থেকে 8টা থাকে, আমি যেদিন বিকেলে থাকি, সেটা কথা নয়। আমি আসতে কেন, তোমার যদি আসতে পারো, ধানবাদ থেকে অনেক লোক আসে মন্দিরে আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে, সেই ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ পিছনে, দেখো আমার মন্দিরের যে ভবতারিণী, সেই ফুটেজ দেখাচ্ছি, দেখো ভালো করে। কিন্তু আমি বলছি, যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে ফোনের মাধ্যমেও কিন্তু যোগাযোগটা করতে পারো, এবং আমি দায়িত্ব নিয়ে তোমার মেয়ের যা যা সমস্যা সেগুলো সমাধান করে পাঠিয়ে দেবো, বাড়ি বসে পেয়ে যাবে। এবং কিভাবে তার ব্যবহার করবে, কিভাবে কিছু করবে, আমি তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে দেবো। আমি নিজে মুখে বলবো, এমন নয় যে আমার অ্যাসিস্ট্যান্টরা বলবে। আমি কারণ আমি, দেখো, তুমি তো আমাকে দেখে আসছো,
এবং আমার অ্যাসিস্ট্যান্ট কেন কথা বলবে? আমি না এটা করি না। তুমি তো তোমার মেয়ের ভালোর জন্য আমার সঙ্গে, অনেক বাবাজি আছে একবার কথা বলে আর কথা বলে না, অ্যাসিস্ট্যান্টদের ফোন ধরিয়ে দেয়। আমার ক্ষেত্রে তা পাবে না, মিলিয়ে নেবে। বাবা আমি ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি কোনো বলি না যে এখন। হ্যাঁ বলো গাইনোকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। কি? একটা গাইনোকোলজি আমি তো ছকটা এক ঝলক দেখে বলে দিলাম, এক নজরে বলে দিলাম যে গাইনোকোলজিক্যাল দিকটা। কারণ কেন বললাম, এই মঙ্গল এখানে অত্যন্ত ভাবে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে, সেই জন্যই তো বলছি কথাটা। আর এমনি বিবাহিত জীবনটা কেমন? বিবাহিত জীবনে আগামী 3 বছর খুব সাবধান। মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে সমস্যা আসবে, হাজবেন্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং এর মতো ঘটনা ঘটবে। আচ্ছা, মানে বিয়েটা ঠিক মানে আচ্ছা, এইরকম কোন ইন্ডিকেশন কিছু পেয়েছো এর আগে? ব্যাপার বাস না, মানে কি বলুন তো, ওর মায়ের শাশুড়ির কথাতেই। হ্যাঁ, আমি মায়ের কথাই বলছি, হ্যাঁ, আমি মায়ের কথাটাই তুলে ধরছি, মায়ের কথাটাই বলছি। তো সেটা মাতৃস্থানীয় ব্যক্তি বললাম, কথাটা বুঝতে পারোনি মনে হয় তোমায়। না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি যে কটা কথা বলেছি কটা কথা তোমার সঙ্গে মিলেছে? একদম সব কথা নেই। আমি কলকাতা ধর্মতলা থেকে বলছি, তুমি ধানবাদ থেকে ফোনটা করেছো। ধানবাদ এটা মানে ঝাড়খণ্ডে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ ঝাড়খণ্ড ধানবাদ থেকে ফোনটা করেছো। দেখো আমার যে প্রেডিকশন একের পর এক সব হুবহু মিলে যাবে। 19 থেকে 20 হবে না, হতে পারে না। আচ্ছা, এইটা কি কোনো পরিবর্তন করা যাবে না? হ্যাঁ, কথা বলে মানে আচ্ছা, রাস্তা আছে। শোনো, এই মা কামাখ্যা দেবীর যে কাম সিঁদুর, আমি আমি এই যে আমাকে বছরে বিভিন্ন সময় কামরূপ কামাখ্যা যেতে হয়, সেখান থেকে আমি দুষ্প্রাপ্য কিছু জিনিস করায়ত্ত করে এনেছি। যে সবচেয়ে বড় কাম সিঁদুর, তার যে যদি ক্রিয়া, তার যে উপায় যে আমি বলে দেব, সেটা যদি করতে পারে দেখবে অনেক সমস্যা মিটে যায়। এছাড়া তো অনেক তন্ত্রপুত মন্ত্রপুত বস্তু রয়েছে, মোনামুনির মূল। আমি ওপেন মিডিয়ায় বলতে চাই না, কারণ তন্ত্র হচ্ছে গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা। আজকে এই যে অম্বুবাচীতে যে সকল সাধকরা বেরোয় না, যে সকল অঘরী তান্ত্রিকরা গুহার মধ্যে বসে সাধনা করে, তারাও ছুটে আসে এই আসাম রাজ্যের নীলাচল পাহাড়ে। কেন বলো তো? শক্তি অর্জন। ওখানে ওখানে যদি তুমি পৌঁছো, তুমি গেছো কামরূপ কামাখ্যা? না। আচ্ছা, ওখানে যদি যাও, গিয়ে দেখবে প্রথম তুমি যখন প্রবেশ করবে না, একটা রহস্যে ঘেরা মন্দির, এবং সেখানে তোমার ফিলিংস, তোমার মন, অনুভূতি একটা টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। আমি এখনই বলছি, আমার এখনই লোম খাড়া হয়ে যাচ্ছে। একটা অনুভূতি, ফিলিংস, এগুলো না, ফিলিংসটা বোঝানো যায় না। এতটাই জাগ্রত পীঠ, এতটাই শক্তিশালী পীঠ। হ্যালো, হ্যাঁ, আমি ঠিক আছে, আরো কিছু যদি জানার থাকে আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, যদি মনে হয় যোগাযোগ করতে পারো। আচ্ছা ঠিক আছে। 9874 দেখো দিয়ে বুকিং বলে যে 210 সংখ্যার মোবাইল নাম্বার। ভালো থেকো। আমার কথা 19-20 হবে না। উনি ওই আপনি দেখলেন তো, দুটো কথা বলবো ছাঁকা কথা। ওই ইনিয়ে বিনিয়ে এক গাদা কথা বলে সময় নষ্ট করার পন্থী আমি নই। এ কথা সে কথা বলেই যাচ্ছে, আসল কাজের কথাটা কিছু হচ্ছে না। আমি দুটো কথা বলবো, ছাঁকা কথা বলবো। বললাম গাইনোলজিক্যাল ডিসঅর্ডার, বললে হ্যাঁ একটা ধরা পড়েছে বাচ্চাটা হওয়ার পর। বহুজনকে বলে দিয়েছি তুমি ইমিডিয়েট ডাক্তার দেখাও, পরে দেখা গেছে ম্যালিগনেন্সি পাওয়া গেছে ইউটেরাসে। এইরকম পরীক্ষা করতে যাবে পরে, ডাক্তারি পরীক্ষা পরে করতে যাবে। আমি হিসেব করে নক্ষত্র চেপে বলে দিয়েছি। এটাই চঙ্ক, এটাই যে দিশা, এটাই হচ্ছে জ্যোতিষ গণনা আমার, এটাই আমার ফলিত জ্যোতিষ, এটাই আমার জ্যোতিষ, আর এটাই আমার আধ্যাত্মিকতা। এটা দিয়ে আমার আজকে লক্ষ লক্ষ মানুষ উপকার পাচ্ছে, এমনি নয়। দেখে নি পরের কলার কি আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি সুভাষগ্রাম থেকে
বলছি। সুভাষ গ্রাম, তার মানে দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ চব্বিশ। কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্মুখে। মেয়ের নামটা বলো, অর্পিতা দাস। জন্ম তারিখটা বলো। 8ই আগস্ট 2003। সময়টা বলো। সকাল 7:35। অনুষ্ঠান ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগে, মাঝে মাঝে আমি দেখি সময় পেলেই। আচ্ছা, আমাদের 4টে টাইম এখানে অনুষ্ঠান চলে। সকাল 10টা, দুপুর 2:45, রাত 11টা, রাত 12টা চলে। এই 4টে সময় প্রতিদিন আমার অনুষ্ঠান চলে এই চ্যানেলে। এছাড়া ইউটিউব, ফেসবুকেও আমার অনুষ্ঠান দেখতে পাবে। আচ্ছা, জন্মবার হচ্ছে শুক্রবার, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে। আচ্ছা, তোমার মেয়ে তো মঙ্গলের দোষ আছে। মঙ্গল এখানে বক্রী প্লাস শতভিসা নক্ষত্র, রাহুর নক্ষত্র নিয়ে বসে আছে। সেইটা কিন্তু শুভ ইন্ডিকেশন দিচ্ছে না। এতে কি হয়, মঙ্গল যদি কোনোভাবে রাহুর নক্ষত্র পড়ে যায়, আর তার সাথে যদি বৃহস্পতি বলবান না হয়, কারণ দেবগুরু যদি বলবান, লগ্নে বৃহস্পতি খুব ভালো, কিন্তু আমি বহুবার একটা কথা বলেছি, জ্যোতিষশাস্ত্রের মধ্যে বুধ বৃহস্পতি কখনো খাপ খায় না। তখনই কি হয়, ওর মধ্যে একটা অদ্ভুত আচরণ, অস্বাভাবিক আচরণ, নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি, অশুভ ক্রিয়া বলবান হয়ে ওঠে। অর্থাৎ এমন এমন জীবনে কিছু ঘটনা ঘটে, কোথা থেকে ঘটছে, কিভাবে ঘটছে, তার উপায়ন্ত পাওয়া যায় না। মানে ঘটনাটার উৎপত্তি কি, অর্থাৎ দেখো প্রত্যেকটা জিনিসের সমস্যা। ধরো আমার সর্দি লেগেছে, আমরা বলি না সেদিনকে বৃষ্টিতে ভিজেছিলাম তাই, কি কারোর গলা ব্যথা হলে, টনসিল ফুললে কি বলে, সেদিনকে ফ্রিজের ঠান্ডা জল বরফটা খেয়ে নিয়েছিলাম, সেই জন্য গলাটা ফুলেছে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কারণ বা হেতু আছে। তোমার মেয়ের ক্ষেত্রে সেই হেতুটা অনেক ক্ষেত্রে আগামী দিন খুঁজে পাবে না, মিলিয়ে নিও। আচ্ছা, কি কর্মক্ষেত্রে আমি বলছি কর্মক্ষেত্র বলি, কর্মের লর্ড হচ্ছে কে এখানে? শুক্র। শুক্র রবির সঙ্গে সম্পর্ক করেছে, তাহলে দ্বাদশে শুক্র, কর্ম নিয়ে দুশ্চিন্তা, কর্ম নিয়ে হতাশা, কর্ম করেও সুনজরে লোকের না পাওয়া, এই বিষয়গুলো কিন্তু ওর জীবনে ঘটবে। সেটা কি হচ্ছে? হ্যাঁ, এখন তো পড়াশোনা করছে আপাতত, মানে গ্র্যাজুয়েশন সবে লাস্ট ইয়ারে দিচ্ছে। এইবার দেখো, এইবার তুমি বুঝতে পারবে। আচ্ছা, গ্র্যাজুয়েশন যে করছে, হ্যালো, এর আগে কোনো ইয়ার লস বা কিছু হয়েছিল বা গ্যাপ গেছিল কিছু? একবার এই রানিং 1 বছরে, এই পরবর্তীকালে এই বছরটা আবার দিচ্ছে একদম। থার্ড ইয়ার। আরে আমি চার্ট দেখে ধরে নিচ্ছি তো, বেরো নেবো, কারণ এখানে দেখতে পাচ্ছি তো কর্ম নিয়ে যে কথাটা বললাম সেইটা হবে। আর ওর কিন্তু হওয়া কাজে বাধা হবে। ওর দুটো, একটা কর্ম পেতে সমস্যা, কর্ম হতে সমস্যা। ও দুটো জিনিস এখানে ইন্ডিকেশন দিচ্ছে, কর্ম পেতে, কর্ম হতে। পড়াশোনা কি হবে? আর পড়াশোনা যদি করতে পারে, কারণ এখন না আস্তে আস্তে পড়াশোনার জায়গাটা কমে আসছে। সেই ঊর্জা, সেই শক্তি, সেই মনোবল, সেই ইচ্ছাটা প্রকাশিত হচ্ছে না। সেই জায়গাটাকে খুলে দাও। জায়গাটাকে যদি খুলে দিতে পারো, তাহলে চিন্তার কিচ্ছু নেই, অটোমেটিক হয়ে যাবে। আমি বলছি ওই জায়গাটা খুলে দে। হ্যাঁ বলো, আর কি প্রশ্ন আছে? আচ্ছা, ওর এর আগে কোনো রিলেশন এসছে বা আছে এখনো? না, সেরকম তো কিছু। কিন্তু আমি একটা দেখছি রিলেশন বা সম্পর্ক হতে হতে হয়নি, বা হয়েও কেটে গেছে। এখানে চার্টে কিন্তু দেখাচ্ছে, হয়তো তুমি জানো না বা ও সেভাবে হয়তো প্রকাশ করেনি। না না, হ্যাঁ যাকে সের ব্যাপার ছাড়ো, ওটা এমন কিন্তু মাইনর ব্যাপার, ওটা না। মেন হচ্ছে কেরিয়ারটা তৈরি করো, কেরিয়ার, কর্মজীবন। ওটাই চিন্তা আর কি। কর্মজীবন যদি তৈরি হয়, ওসব কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা স্যার, বলছি কি ও কম্পিউটার একটা মানে কোর্স করবে ভাবছে, যে এটা কম্পিউটার এখানে শনি দেখে নি। হ্যাঁ শনি, হ্যাঁ করতে পারে, করুক। মানে বেসিকটা জানা আছে, কিন্তু অন্য একটা লাইন বলছে কেউ মানে কোর্স করবে। বেসিকটা তো চালাবার জোর, বেসিক দিয়ে আজকাল কিছু হয় না। কি ওটা হয়ে গেছে। হ্যাঁ, কোর্স কি কোর্স করবে একটু, ও কি ঠিক করেছে? ও
ঠিক করেছে। কি জিজ্ঞেস করো আমাকে, দেখি আমি ওর সঙ্গে মেলে কিনা জন্ম ছকের সঙ্গে, তাহলে আমি বলে দিচ্ছি। এটা ডেটা অ্যানালিসিস বলছো? ডেটা অ্যানালিসিস, ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। আর 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 কোনো? টিভির ভলিউমটা মিউট করে দাও, টিভির ভলিউমটা মিউট করে দাও। আচ্ছা, ও যেভাবে খাটে পরিশ্রম করে সেই অনুপাতে ফল হয় না। টিভির ভলিউমটা আমি কমিয়ে দাও, আমি কিন্তু একটা ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো, কি নাম তোমার? আমি ডেটা অ্যানালাইটিক্স এর কোর্স করবো ভাবছি। ভালো, খুব ভালো, তোমার চলবে। তারপর বলো। আর আর স্যার সরকারি জায়গায় কি কোনো? সরকারি, দেখছো তো সবাই ফোন করছে সরকারি। আরে সরকারির ডিমান্ড আছে, আমি বারবার বলছি সাপ্লাই কম। হ্যাঁ, সেটা সরকারি জায়গাটা তুমি হলে ভালো, হলে ভালো, কিন্তু চেষ্টা করো। সরকারি ছাড়াও তো অনেক পেশা আছে, সেখানে লড়তে হবে। সবাই সরকারি করলে তো হবে না। আচ্ছা বলো, আর কি জানবে? না স্যার, মানে এটা যে আমার আছে, তাহলে আমি ওইভাবে দেখো, সরকারি চাকরি হতে গেলে রবিকে বলবান হতে হয়। রবি তোমার দ্বাদশ, সূর্য তোমার ফেভারে নেই, অর্থাৎ সূর্য দেব তোমার ফেভারে নেই। সূর্যকে তোমার পক্ষে আনতে হবে, তোমার অনুকূলে আনতে হবে, সেটা আনা জরুরি। এবং চন্দ্রের দুধারে কোনো গ্রহ নেই, একে বলে চন্দ্রের দুধারে গ্রহ না থাকে কি বলে? কেমদ্রুম দোষ। এই কেমদ্রুম দোষটা কিন্তু এখানে হয়ে রয়েছে। আচ্ছা স্যার, বলছি জীবনে কি মানে আমি উন্নতি করতে পারবো? হ্যাঁ, তোমার চার্ট কিন্তু আমি কিন্তু বলে যাচ্ছি, আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও, যদিও এটা ইউটিউবে থেকে যাবে। তোমার কিন্তু আমি বলি, যদি কোনো গ্রহ, আমি এর আগে বহুবার বলেছি, নিজের ঘরে থাকে তার কিন্তু উন্নতি হয়। তোমার ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট রয়েছে, সে তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এবং যে গ্রহগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, সেই গ্রহটাকে তোমার ফেভারে টেনে আনতে হবে, তাহলে কেল্লা ফতে। স্যার এর জন্য কি করতে হবে? যোগাযোগ করতে হবে। এর জন্য টিভি অনুষ্ঠান এগুলো হয় না, আরো অনেক কথা বলার আছে, সেটা আমি বলতে পারলাম না। আরো অনেক কথা বলার আছে, সেটা আমি বলতে পারিনি এখনো। যোগাযোগ করতে হবে। তুমি হয়তো টিভি অনুষ্ঠানে সব জেনে নেবো, হয় না, কারণ আমি বিচারটা করতে পারবো না। আমি বলতে পারি, কিন্তু বিচারটা আর আমাকে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে, কারণ এখানে কম সময়। আমি এসছি, দেখো এতক্ষণ সময় কতটা খেয়ে গেছে। ঠিক আছে, আমার ফোন নাম্বার রেখে দাও। আমি বলছি না ফোন করতে, তোমার যদি যেদিন মনে হবে, যদি কোনোদিন জীবনে আটকে যায় কোনো পথ, দিশা পাচ্ছ না, পথ পাচ্ছ না, আমার নাম্বারটা তোমার কাজে লেগে যাবে। ঠিক আছে, ভালো থেকো। অবশ্যই ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই আমাদের চেষ্টা, ভালো থাকার জন্যই আমাদের প্রচেষ্টা, তার জন্য আমাদের লড়াই, তার জন্য আমাদের সদিচ্ছা, তার জন্যই আমার চিন্তাধারা। কারণ আমরা পৃথিবীতে প্রত্যেকে ভালো থাকতে এসেছি। শুনুন, খাওয়া পড়া তো পশুরাও খায়, পাখিরাও খায়, তাই না? আজকে পশুরা বলুন, পাখিরা বলুন, তারাও খাচ্ছে মানুষ, কিন্তু মানুষকে খাওয়ার জন্য চিন্তা করতে হয়, ছুটতে হয়, যেতে হয়, তাই না? তাহলে সেইখানে বুঝতে হবে, কারণ আমরা পশুর মতো পাশবিক হব না। কারণ পশুরা চারটে জিনিস নিয়ে মগ্ন থাকে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। অর্থাৎ খাবার দিলে দেখবেন একটা পাখিও বারবার আপনার জানলার সামনে আসবে। একটা পশু, বেড়াল বলুন, কুকুর বলুন, বিস্কুট দিন, বারবার আসবে, লেজ নাড়বে। আর কি ভয়, সবসময় তো এই বোঝে তারা করছে, এই বোধহয় কুকুর দেখবেন ভয়, যখন ভয় পেয়ে যায় না, লেজ গুটিয়ে পালায়, এই বোধহয় ইট ছুড়ে দিল, সব সময় ভয় কাজ করে। আর মৈথুন মানে হচ্ছে সন্তান উৎপাদন। এই চারটে জিনিস এটা পশুরাও করে, কিন্তু মানুষের মধ্যে, কারণ 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মানব জন্ম, তাহলে মানুষ যদি সেই পাশবিক আচরণ থেকে বেরোতে না পারে, তাহলে কিসের মনুষ্যত্ব? তাহলে এর বাইরে আমাদের ভগবান নিজের কাছে টানার জন্য উপায়ন্ত বাতলে দিয়েছে, বলে দিয়েছে।
তাহলে আমরা সেই জায়গাটা বসে সাধনা করতে পারলাম না, তাহলে ভগবানের দোষ না আমাদের দোষ বলুন তো? আমরা হাই হাই করি, আমার ভাগ্যে বোধহয় এটা হলো না, আমার ভাগ্যে ও হলো না। না, হাই হাই না, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। কি আছে পরের কলার দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমার মেয়ে তোমার বাঁকুড়া থেকে। মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে অনামিকা। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 16/8/2002। সময়? বিকেল 3:10। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে যেটা পাচ্ছি বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। হ্যাঁ। ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর বিয়ে নিয়ে। বিয়ে নিয়ে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওর এখন বিয়ের জন্য চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা করছি। কিন্তু আচ্ছা, ওর কি করে এর আগে নিজের একটা পছন্দ ছিল যেটা হয়নি? সেটা কিছু বলেনি। বলেনি। আচ্ছা, এখন দেখাশুনো চলছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটা মনের তুমি চাইছো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মেয়ের বয়স হয়েছে, গ্রাম বাংলা এটাই নিয়ম, একটু একটু বয়স হতে হতেই মেয়ের বিয়ের জন্য মা বাবারা অস্থির হয়ে ওঠে, নিশ্চয়ই বিয়ে দেবে। বিয়েটা মহৎ সংস্কার, এটা কোনো এরা, কিন্তু দেখতে হবে যে ওর বিয়ের জীবনটা ভালো হবে তো। হ্যাঁ। তুমি তাড়াতাড়ি করে বিয়ের পিঁড়িতে বসালে সোলার টোপর যত পড়তে হালকা, সেই সোলার টোপর লোহা হয়ে যাবে না তো? এইটা কিন্তু অনেক মা বাবারা কিন্তু ফিল করছে, আসছে আমার কাছে তারা, যে সোলার টোপর পড়ছে তারা, সেই সোলার টোপর একদিন লোহা হয়ে যাচ্ছে, লোহার টোপরে মানে ভারী হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছি। লোহার টোপর পড়লে যেন মানে ভারী, মানে জীবনের ভার বইতে বইতে ক্লান্ত, এটা আমি বোঝানোর খাতিরে বলছি। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে ওর সপ্তম ভাবকে আমরা দেখতে হবে। সপ্তম ভাবে শনি, আমি বহুবার বলেছি শনি হচ্ছে ট্রান্সজেন্ডার প্ল্যানেট, নপুংসক গ্রহ। শনি কখনোই স্বামী স্ত্রী বা ছেলে মেয়ের এই মেলামেশাকে পছন্দ করবে না, আচ্ছা। করে না সাধারণত। বেশিরভাগ ক্ষেত্রে শনির কারকতায় বিয়ের জীবনটা অনেকের নষ্ট হয়ে যায়। সুখী দাম্পত্য জীবনে একটা জবনিকা পতন, অর্থাৎ পর্দা পড়ে যায়। এটা গ্রহরাজ শনির কারকতা আমি দেখেছি। শনি কর্মের কারক গ্রহ, কার্মিক প্ল্যানেট, কর্মের উন্নতির জন্য শনির ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এই বিয়ের ক্ষেত্রে শনিদেব কিন্তু একটু, প্রথম কথা, লেট ম্যারেজ করায়, যদি তাড়াতাড়ি হলো তো তাকে কাল ঘাম ছুটিয়ে দেয়। এটা আমার দীর্ঘ জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, এমনি এমনি বলছি না। তোমার মেয়ে কিন্তু ভালো, সুশ্রী, শান্তশিষ্ট, ধীর এবং জ্ঞানী, ওর মধ্যে একটা বলিষ্ঠ চিন্তা ভাবনা আছে এবং ব্রড মাইন্ডের, মানে মনটা পর উপকার করার জন্য সর্বদা চেষ্টা করে। এই কথাগুলো ঠিক না ভুল? না না, ঠিক ঠিক। আরে গোপাল শাস্ত্রী, তুই বাঁকুড়া থেকে ফোন করেছো, আর আমি কলকাতার ধর্মতলা থেকে বলছি 19 থেকে 20 হবে না, মাটি নড়বে, আমার কথা জবান নড়বে না। আর এটা চাকরি কি পাবে? চাকরির জন্য বলি না, কিন্তু সরকারি চাকরিটা বলবে না, হবে না? কারণ হবে না বলছে সরকার। কারণ যে কজন কলার ফোন সবাই যদি সরকারি চাকরির পিছনে ছোটে, তাহলে এটা ঠিকই। কারণ যেটা পাবে ওর কিন্তু কর্ম হবে, এবং কর্মের জায়গায় যথেষ্ট বলবান, কর্মের জায়গায় যথেষ্ট শক্তিশালী, আচ্ছা। কর্মের জায়গাটা বড় শক্তিশালী। বুঝেছ? আর বিয়ে দেওয়া যাবে না? বিয়ে দেওয়া যাবে। তাহলে আমি তার জন্য এই ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী যন্ত্রম, আমার ধারণ ছাড়া সাফল্য, দেখো লিখে দিয়েছি, ধারণ ছাড়া সাফল্য, ব্রহ্ম প্রজাপতি যন্ত্রম, এটা করো, দেখো। এবং আগামী দিন ওর কিন্তু ভালো হবে, কারণ আর তার সাথে সাথে মঙ্গলটা, কেন মেয়েদের বিয়ের কারক গ্রহ হচ্ছে মঙ্গল।
মঙ্গলকের কর্কটে নিচস্থ হয়ে বসে আছে, রবির সঙ্গে সংযুক্ত করেছে, সেই মঙ্গল এখানে দগ্ধ করে দিয়েছে রবি। হ্যাঁ, রবির এখানে যদি 8 ডিগ্রির মধ্যে পড়ে যায় মঙ্গল, তাহলে সেই যে কোনো গ্রহকে কি করে পুড়িয়ে দেয়, ঝলসে দেয়, রোস্ট করে দেয়। ঠিক তাই হয়েছে, মঙ্গল ঝলসে গেছে। তাহলে বিয়ের যারা গ্রহ সেটা যদি ঝলসে যায়, রোস্ট হয়ে যায়, সেটা কিন্তু চিন্তার বিষয়। তাহলে কি মঙ্গলকে মঙ্গলকে বলবান করতে হবে, তার সঙ্গে বৃহস্পতি, কারণ বিয়ের জন্য 3টে গ্রহের অবস্থান অনস্বীকার্য। কি সেটা? প্রথম কথা হলো বৃহস্পতি মঙ্গল কর্ম করে, শুক্র কি করে? আকর্ষণ করে। আকর্ষণ করে। শুক্র, কারণ তোমার মেয়ের মধ্যে যদি চার্মিং ভাব না থাকে, তাহলে ছেলের পক্ষ কেন পছন্দ করবে? এবং গুণ বৃহস্পতির মধ্যে পাওয়া যায়, কোয়ালিটি। আর একটা কি আছে? রাহু, যেটা হচ্ছে ঘটকের কাজ করে, অর্থাৎ যোগাযোগের জন্য। রাহুকে যে সেই নারদ মুনি সবার সঙ্গে যেমন ঝগড়া লাগিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ ঠিক নারদ মুনি আছে না, হ্যাঁ দেখবে অনেকে ঝগড়া করলে মনে মনে বলে নারদ নারদ, হ্যাঁ আরো ঝগড়া বেঁধে যায়। ঠিক রাহু কি করে? ওই যোগাযোগটা নিয়ে আসে। এবার ভালো হোক মন্দ হোক, মর্গে যা দেখতে যায় না, রাহু তোমার যোগাযোগ এনে দেবে। এবার দেখে নিতে হবে সেটা বৃহস্পতির ফেভার আছে না শুক্রর ফেভারে আছে। হাতের এই বৃহস্পতি আর শুক্র, ব্যাস হয়ে গেল। তাহলে রাহু কিচ্ছু করতে পারবে না। আর অনেকে কি করে, রাহু যোগাযোগ এনে দিয়েছে, ধুম করে ঝাঁপ দিয়ে ফেললো, ব্যাস হয়ে গেল, ঝামেলায় পড়ে গেল। বুঝতে হবে জ্যোতিষ শাস্ত্রটা এত সহজ নয়। তাহলে এখন তাহলে এটা যতক্ষণ না প্রতিকার করছি না, আমি একবারও এইবার তুমি এই প্রশ্নটা করলে তো, মনে করো তুমি এখান থেকে দিল্লি যাবে, বাঁকুড়া থেকে দিল্লি যাবে, তুমি হেঁটে যেতে পারো না? না না কেন না? হ্যাঁ, বলে হেঁটে অনেক সময় অনেক সময় লাগবে, 1 মাস লাগবে, কষ্ট হবে, থেমে থেমে যাবে। তুই যে ট্রেনে চলে যাও, তাহলে স্মুথ চলে যাবে। প্রতিকার না করলেও তোমার মেয়ের বিয়ে হবে, কেন হবে না? ওই হেঁটে দিল্লি যাওয়ার মতো অবস্থা হবে। আর যদি তুমি প্রতিকারটা করো, তাহলে রাজধানীতে তুমি স্লিপারে এসির মধ্যে আরামসে, বা দুরন্তে আরামসে পৌঁছে যাবে, কি বন্দে ভারতে আরাম করে পৌঁছে যাবে। পৌঁছে যাবে। হ্যাঁ, এই তো অঙ্ক। এবার তুমি চিন্তা করো যে তুমি হেঁটে দিল্লি যাবে নাকি দুরন্ত রাজধানীতে দিল্লি যাবে। দেখো তাহলে কি দিয়ে যোগাযোগ করবো? হ্যাঁ, কিরম কি যোগাযোগ করতে হবে, তাহলে কিরম কি খরচা পড়ে সেটা বলে দেবো। এই বলো জয় মা কামাখ্যা, অম্বুবাচীর প্রাক্কালে বলো জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। এইটা জোরে বলো, জোরে বলো মায়ের নাম, জয় মা কামাখ্যা। ব্যাস আর কিচ্ছু লাগবে না। জয় মা কামাখ্যা। এখন একটাই আওয়াজ, দিকে দিকে একটাই রব, জয় মা কামাখ্যা। হ্যাঁ, তাহলে কামরূপ কামাখ্যা সম্বন্ধে বলতে গিয়ে অনেক কথা, এত ফোনের চাপ বলা হয় না। আমার অনুষ্ঠান চলবে, দেখতে থাকুন। আর যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, দক্ষিণ কলকাতায় 2খানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে জাগৃতি, এখানে গ্যারেজ ক্যাফে দেখবেন লেখা রয়েছে লাল কালি দিয়ে, সেখানে ভিতরে হচ্ছে জাগৃতি চেম্বার। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা, যে এটা ল্যান্ডমার্ক, যশোর রোডের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 8টা থেকে 12টা, এবং সোমবার শুক্রবার বিকেলেও পেয়ে যাচ্ছেন যারা বিকেলে চাইছেন। এছাড়া যারা দূরে রয়েছেন অনলাইনে আসুন, অনলাইনে যোগাযোগ করুন, তাহলে দেহ মন পবিত্র হয়ে ওঠে। কোথায়? আর আমি ফোন নেব না, আমি অপারেটরকে বলবো, কারণ আর সময় নেই, আর কারণ ফোন নিলে আমার কথাগুলো কমপ্লিট হবে না। যাই হোক, তাহলে পূর্ব ভারতের পূর্ণভূমি মা কামরূপ কামাখ্যা, এখানে কুমারী রূপে মা ঘুরে বেড়ায়, এই জন্য এখানে কুমারী পুজোর প্রচলন আছে। আর এই সময় মা এখানে 365 দিনই, কারণ এটা হচ্ছে তন্ত্রের জায়গা, রহস্যে ঘনীভূত এক জায়গা, এবং যারা সাধক, যাদের সাচ্চা মন, প্রকৃত মন নিয়ে যারা উপস্থিত হবে, মা কোনোদিন এখানে কামাখ্যা মা কাউকে ফেরায় না, খালি হাতে ফেরায় না। মন সাচ্চা তো সব কুছ আচ্ছা। যার মন সাচ্চা নেই,
সে দেখতে পাবে না। ভগবানকে দেখতে গেলে তো জ্ঞান অঞ্জন লাগবে, চোখে সেই কাজল পড়তে হবে, জ্ঞানের কাজল। অনেকে অনেকে ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, কেউ ভগবানের নাম নিয়ে চুরি করে, মা আমাকে পাইয়ে হাত দাও দাও, আর কেউ মুক্তির চেষ্টা করে। ভগবানের কি দোষ? অর্থাৎ তুমি যে রূপে যেভাবে তার কাছে তোমার চাওয়া পাওয়া হবে, সেইভাবে তার কাজ হবে। এমনই ভগবানের মহিমা, ভগবতীর মহিমা। আর এই কামরূপ কামাখ্যা দেখুন, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন যে ত্রিশক্তি রয়ে গেছে। এবং ভারতবর্ষের এমন একটি জায়গা নীলাচল পর্বতের উপর, যেখানে দেবীর কোনো বিগ্রহ নেই, ব্রহ্মময়ী শিলারূপে মা অবস্থান করছে, মুদ্রা। আর 10টা দেবী দশ মহাবিদ্যার এখানে রয়েছে। যেমন শনিদেবের আরাধ্যা দেবী হচ্ছে দক্ষিণা কালিকা। আপনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন ডান দিকে পড়বে, তারপরেই হচ্ছে তারা মন্দির, অগ্নিকে বগলা মন্দির, মা ভুবনেশ্বরী মন্দির, কামেশ্বর শিবের পাশে রয়েছে মা ছিন্নমস্তা, এবং দক্ষিণ দিকে মা ধূমাবতী। সৌভাগ্য কুণ্ড, এখানে সৌভাগ্য কুণ্ডে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। সৌভাগ্য কুণ্ডে যদি এখানে স্নান করা যায়, জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। এখানে যদি দেবী হোম করা যায়, দেবী হোম, এবং কেবলমাত্র রুদ্রাক্ষমালায় জপের দ্বারা অনেক কার্য সিদ্ধ হয়ে যায়। আর শুধু যদি এখানে ও দেবী হোম করা যায়, তাহলে অনেক কাজ অনায়াসে সাফল্যমণ্ডিত হয়। যার বিয়েতে বাধা, কারণ এই সময় শাস্ত্রে আছে, ঠিক এই অম্বুবাচী চলাকালীন এখানে যে কাপড় পেতে দেওয়া হয়, এবং এখানে ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়, এবং দেবী যে ব্রহ্মময়ী শিলা, সেখান থেকে লাল জল উৎপন্ন হয়, এমনই মহিমা। এবং পৃথিবী ধরিত্রী মাতা এই দিন রজস্বলা হন, কারণ রজস্বলা হওয়ার পর জমি উর্বর হয়, কারণ চাষবাসের উপর নির্ভর করে আমরা কিন্তু বেঁচে আছি। আজ ভারতবর্ষে যদি লোক সংখ্যা 150 কোটি হয়, তাহলে প্রত্যেকে দেখুন খাচ্ছে এই চাষের উপর নির্ভর করে। টাকা তো আমরা চিবিয়ে খাবো না, খাবারটা খেতে হবে তো। তাহলে এই যে ঘাসের দানা কে করেন? সেই অন্নপূর্ণা, তিনি ব্রহ্মময়ী, তিনি মা কামাখ্যা। প্রত্যেকের অন্ন জোটাচ্ছেন। শ্রী শ্রী চণ্ডীতে বলছে, শাকম্ভরী রূপে আমি কি করি? সব সবুজ উদ্ভিদ তৈরি করি। এই যে শাক সবজি আমরা খাচ্ছি, বেঁচে আছি, এই দেবীর কৃপায়। তিনি প্রকৃতি স্বরূপা, তিনি মহামায়া, তিনি জগৎ জননী, তিনি একধারে জগৎ ধাত্রী, একদিকে জগদম্বা। তার রূপের গুণের মহিমা আমরা বলে শেষ করতে পারবো না। যত বলবো তত কম পড়ে যাবে। মায়ের মহিমা যত কীর্তন করব আমাদের কাছে তত কম পড়ে যাবে। মানে অল্প এই অনুষ্ঠানে বলা সম্ভবপর নয়। তিনি জগৎকে বাঁচিয়ে রেখেছেন, সেই ব্রহ্মময়ী। আর কামরূপ কামাখ্যা একটা আলাদা ঊর্জা শক্তি সর্বদা নির্গত হচ্ছে, সর্বদা কিন্তু নির্গত হচ্ছে। এই শক্তি অর্জনের জন্য যে সকল সাধকরা সারা বছর গুহার মধ্যে থাকে, লুকিয়ে থাকে, প্রকাশিত হয় না, কিন্তু এই দিন তারা প্রকট হয়ে যান। এই কটা দিন এই মহামেলাতে তারা দূর দূর প্রান্ত থেকে উপস্থিত হন এবং মায়ের কাছে প্রার্থনা করেন চতুর্বর্গ ফল প্রাপ্তি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং জ্যোতিষ জীবনে জ্যোতিষের যা যা বাধা আছে জন্মছকে সব নির্মূল করে দেন। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূরকুকুবিতে মহাশক্তি ধরে নাগে কৌমরূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে।